আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় অপুষ্টি অনাহারে আরও ৭ ফিলিস্তিনি মারা গেছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন মৃত ৭ জনের মধ্যে ২ শিশুও রয়েছে। আলাস্কায় রুশ নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের মধ্যে ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির হুঁশিয়ারি দিয়েছে যে কোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনি রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটি হুথিরা ব্যবহার করেছিল, কিন্তু তারা এর কোনো প্রমাণ দেয়নি। সৌদি আরব অভিযান চালিয়ে ২২,০০০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ জানিয়েছে। আবাসিক সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘন করায় ২১,৯৯৭ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি সৃষ্ট দুর্ভিক্ষে এখন ৭ জনের মৃত্যু, মোট ২৫৮। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় অপুষ্টি অনাহারে আরও ৭ ফিলিস্তিনি মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বুরশ এক বিবৃতিতে বলেন, নতুন এই প্রাণহানির ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১০ জন শিশু রয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এর ফলে এই অঞ্চলের ২৪ লাখ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬২,০০০-এ পৌঁছেছে। একই সময় ১.৫ লাখেরও বেশি মানুষ আহত হয়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এটি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। চলতি সপ্তাহে পুতিন জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে চান ট্রাম্প, রিপোর্ট। আলাস্কায় রুশ নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের মধ্যে ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান। মার্কিন এক্সিওস পোর্টাল সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আগামী ২২ আগস্টের মধ্যে রাশিয়ান এবং ইউক্রেনীয়দের প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক করার লক্ষ্যে কাজ করছেন। এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের ফোনে একই কথা জানান যে শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করতে চান। আগামীকাল সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। সেখানে তিনি ইউরোপীয় নেতাদের যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে আলাস্কার শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন তিনি এবং ট্রাম্প একটি বোঝাবুঝিতে পৌঁছেছেন। ট্রাম্প তার পক্ষ থেকে বলেছেন তারা কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু চলমান ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে কোনো চুক্তিতে পৌঁছাননি। যে কোনো শত্রুকে গুড়িয়ে দিতে প্রস্তুত ইরান, আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে কোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর দশকে সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর থেকে ইরান তার শত্রুদের সাথে প্রতিটি সংঘর্ষে সফলভাবে মোকাবেলা করেছে বলে দাবি করেছে বাহিনীটি। রবিবার আইআরজিসির এক বিবৃতিতে ইরাক যুদ্ধের জন্য মুক্তিবন্দীদের স্বদেশ প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, আজ ইরানি জাতি অভিজ্ঞতা, বিশ্বাস এবং অসীম শক্তির উচ্চতায় দাঁড়িয়ে আছে। তারা তাদের ভূমি, নিরাপত্তা এবং ভবিষ্যতের বিরুদ্ধে যে কোনো শত্রু এবং যে কোনো বিদেশপূর্ণ পরিকল্পনা গুড়িয়ে দিতে প্রস্তুত। আইআরজিসি সাবেক যুদ্ধবন্দীদের সক্রিয় প্রতিরোধ এবং কৌশলগত আশার আসল প্রতীক হিসেবে প্রশংসা করেছে। তারা আরও উল্লেখ করেছে, এই সাবেক সেনাদের বিজয় শুধু ৮ বছরের যুদ্ধের ক্ষেত্রেই নয়, বরং জুনে ইসরায়েল আমেরিকার আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে। আইআরজিসি জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ইরাকি আগ্রাসকদের পিছু হটতে বাধ্য করেছিল। একই সাথে তারা ইসরায়েলি সরকারকে ২৪শে জুন যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করে, যদিও ইসরায়েল আমেরিকার অভূতপূর্ব সমর্থন পাচ্ছিল।
ইয়েমেনের রাজধানীর কাছে বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটি হুথিরা ব্যবহার করেছিল, কিন্তু তারা এর কোনো প্রমাণ দেয়নি। স্থানীয় আল মাসিরা টিভি জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। হামলার ফলে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন জরুরি কর্মীরা আরো ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারাও কমপক্ষে 2টি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি এই স্থানটি হুথি যোদ্ধারা ব্যবহার করছিল। আল জাজিরা জানিয়েছেন, কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার ন্যায্যতার পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে এই হামলার ছিল হুথিদের বারবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সরাসরি প্রতিশোধ। গাজায় ইসরায়েলে গণহত্যার জবাবে 2023 সাল থেকে হুথিরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল। লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হুথিরা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ও ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। হুথিরা জানিয়েছে ইসরায়েলের যুদ্ধ এবং গাজা যুদ্ধের অবরোধের প্রতিক্রিয়া হিসেবে তাদের পদক্ষেপ জলপথ দিয়ে যাওয়া বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে। সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় 22,000 বিদেশি গ্রেপ্তার। সৌদি আরবে এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে 22,000 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ জানিয়েছে। আবাসিক সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘন করায় 21,997 জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গালফ নিউজ জানিয়েছে, যৌথ অভিযানের লক্ষ্য ছিল অবৈধ বাসিন্দা এবং তাদের সহায়তাকারীদের ধরা। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 13,434 জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন, 4,697 জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন এবং 3,866 জন শ্রমিক আইন ভঙ্গ করেছেন। সেই সঙ্গে সঙ্গে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার সময় 1,797 জনকে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে তাদের মধ্যে 35% ইয়েমেনি, 64% ইথিওপিয়ান এবং 1% অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার সময় আরও 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পাশাপাশি অন্তত 18,149 জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এদের মধ্যে এখন পর্যন্ত 12,861 জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয়দান বা নিয়োগের অভিযোগে আরও 18 জনকে গ্রেপ্তার করেছে। জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই তারেক রহমান। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য তিনি সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান নাও হতে পারে, কিন্তু এটি সমস্যার বিষয় নয়। তিনি বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার দেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্ন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।